স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিজ টাইমে। আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক, অনুষ্ঠানটিতে আমরা অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা পর্যালোচনা করার চেষ্টা করি। আজ আমরা সদ্য ঘোষিত চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি নিয়ে কথা বলবো। আর এজন্য আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর সংযুক্ত ফ্যাকাল্টি ডক্টর বিরূপাক্ষ পাল। স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে। তো আমরা মুদ্রানীতি নিয়ে আলোচনা করব। সাম্প্রতিক সময়েই বাংলাদেশ ব্যাংক এই মুদ্রানীতি ঘোষণা করলো জানুয়ারি থেকে জুন সময়কালের জন্য, এই অর্থ বছরের দ্বিতীয়ার্ধের জন্য। তো শুরুতেই আমরা এই বিষয়ে মুদ্রানীতি ঘোষণার বিষয়ে একটি প্রতিবেদন দেখে নেব। বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য পূরণের পরিবেশ তৈরির পরিকল্পনায় অর্থবছরের প্রথম ভাগের মতোই একই রকম সতর্ক মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে। ব্যক্তিখাতের ঋণের লক্ষ্যমাত্রা আগের মতোই 16.5% নির্ধারণ করা হয়েছে এবারের মুদ্রানীতিতে। গত মুদ্রানীতিতে একই লক্ষ্যমাত্রা ধরা হলেও ব্যক্তিখাতের ঋণের প্রবৃদ্ধি হয়েছে 12.3%, যার লক্ষ্যমাত্রা থেকে 4.1% কম। আমরা অর্থবর্ষের দ্বিতীয়ার্ধের জন্য মুদ্রাভঙ্গি অর্থবর্ষের প্রথমার্ধের উৎপাদন সহায়ক সতর্ক নীতিভঙ্গিতেই অপরিবর্তিত রেখেছি। সার্ভিস সেক্টর এবং কনস্ট্রাকশন ও এসএমই সেক্টর অনেক বয়েন্ট অ্যাক্টিভিটিস রয়েছে। তাতে আমরা মনে করছি যে এই আমরা প্রবৃদ্ধি এটা লক্ষ্যমাত্রা 7.2 লক্ষ্যমাত্রা এটা অর্জন করাটা এটা খুবই স্বাভাবিক হবে। নতুন মুদ্রানীতি মূলত গতবারের প্রতিফলন হলেও পুঁজিবাজারের সাম্প্রতিক উল্লম্ফন নিয়ে সতর্ক বানিয়ে এসেছে নতুন মুদ্রানীতিতে। গভর্নর বলেন, পুঁজিবাজারে 2010 সাল থেকে বিদ্যমান মন্দা প্রবণতা থেকে বেরিয়ে আসার প্রক্রিয়াটি যাতে সুদৃঢ় নিয়ন্ত্রণের মধ্যে থাকে সে বিষয়ে কার্যকর নজরদারি জরুরি। মূলধন বাজারে 2010 সাল থেকে বিরাজমান মন্দা প্রবণতা থেকে বেরিয়ে আসার প্রক্রিয়াটি যাতে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সুদৃঢ় নিয়ন্ত্রণের সুস্থ ধারা থাকে সে বিষয়ে কার্যকর নজরদারি অতীব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংকের দিক থেকে সতর্ক পদক্ষেপ হিসেবে ব্যাংকগুলোর ক্যাপিটাল মার্কেট এক্সপোজার আইনে নির্দেশিত মাত্রায় সীমাবদ্ধ রাখার ব্যাপারে নজরদারি জোরদার করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চুরি হওয়া রিজার্ভের অর্থ উদ্ধারের অগ্রগতি নিয়ে কথা বলেন গভর্নর। ফিলিপিন্সে তো আমাদের রিকভারির বিষয় এবং এই বিষয়ে আমরা বিভিন্ন রকম আইনের প্রক্রিয়াতে আছি। এখন আমরা ওখানে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স সিক করেছি, এমএলএ আমরা সিক করেছি আমাদের অ্যাটর্নি জেনারেল মহোদয়ের মাধ্যমে, এবং সেই অনুযায়ী ওখানকার ডিপার্টমেন্ট অফ জাস্টিস ওটা ডিল করছে, ওখানকার অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল ডিল করছে, এবং আমরা সার্বক্ষণিক ওনার সাথে আমাদের যোগাযোগ আছে। অর্থ পাচার এবং বিভিন্ন ব্যাংকের ঋণ কেলেঙ্কারির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কড়া নজরদারির কথা তুলে ধরেন গভর্নর ফজলে কবির। তো আমরা রিপোর্টে দেখলাম, এখানে একটি জিনিস বলা হয়েছে, গভর্নর নিজেও বলেছেন যে মানে উৎপাদন সহায়ক সতর্ক মুদ্রানীতি। তো আসলে আপনার কি মনে করছেন, এটা দিয়ে আসলে কেন্দ্রীয় ব্যাংক কোন দিকে ইন্ডিকেট করছে এই মুদ্রানীতিকে? এটি একটি সতর্ক মুদ্রানীতি। উৎপাদন সহায়ক অবশ্যই, হ্যাঁ, উৎপাদন সহায়তা তো সবসময় মুদ্রানীতির মাধ্যমে দেওয়া হয়, কিন্তু এটা যতটা না উৎপাদন সহায়ক দৃষ্টিভঙ্গি বাজারে প্রতিফলিত হয়েছে তার চেয়ে বেশি সতর্ক হিসেবে এসছে। সতর্কতার কারণ সম্ভবত স্টক মার্কেটের একটা আপসার্জ হচ্ছিল, সেটা হয়তো হতে পারে, কিন্তু আমি বিশেষ করে মূল্যস্ফীতির ক্ষেত্রে খুব বড় মাপের সতর্কতা নেবার কোনো প্রয়োজন এই মুহূর্তে খুব একটা দেখছি না। 5.5 মতো মূল্যস্ফীতি। আর উৎপাদন সহায়ক এই অর্থে বলা হয়েছে যে বর্তমানে প্রাইভেট ক্রেডিট, যেটা ব্যক্তি খাতে বিনিয়োগটা, এটা টার্গেট করা হয়েছিল 16.5 মতো, 15 অর্জিত হয়েছে। এখন সামনেবার এটা 16.5 রাখা হয়েছে। ওই অর্থে প্রাইভেট ক্রেডিটকে একটা স্পেস দেওয়া হয়েছে যে সেটা যদি বাড়েও তবু সেই ধরনের অ্যাকোমোডেশন থাকবে, কারণ গভর্নমেন্ট তো কোনো পয়সা করে নিচ্ছে না ব্যাংকিং সেক্টর থেকে এখন, সেই জন্যে এইটা উৎপাদনমূলক। এই দুটো ভাবকে একসাথে করলে একটা উৎপাদনমূলক সতর্ক নীতি, সেভাবেই সম্ভবত গভর্নর মহোদয় বলেছেন। তো এই সময়টায় আসলে মানে কি চ্যালেঞ্জ কি হবে আপনার কাছে? চ্যালেঞ্জ হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি এবং চ্যালেঞ্জ হচ্ছে খেলাপি ঋণ আদায়। কারণ ব্যাংকিং সেক্টরে যদি খেলাপি ঋণ থাকে, আমি দুদিন আগেই দেখলাম এফবিসিসিআই বলছে যে এটার উপর একটা অ্যাসল্ট করা হোক। আমি এটাকে খুব শুভ লক্ষণ হিসেবে দেখছি, কারণ এটা একটা ব্যবসায়ীদের একটা শীর্ষ প্রতিষ্ঠান। তারা সাধারণত তাদেরই এগুলো প্রতিরোধ করার কথা, কারণ অধিকাংশ ব্যবসায়ীরা তো খেলাপি, মানে বড় বড় ব্যবসায়ীরা তো খেলাপি হয়েছেন।
অনেকেই তো তারা যখন বলছেন তার মানে এটা একটা রাষ্ট্রীয় ঐক্যমতের একটা সুযোগ আছে, কিন্তু এইটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গত ডিসেম্বরে খেলাপি 8.8 ভাগ ছিল, এটা এখন 10 ভাগের উপরে চলেছে। আম, সুতরাং এটা একটা চ্যালেঞ্জ। আর দ্বিতীয় হচ্ছে প্রাইভেট ক্রেডিট যেটা, সেটাকে তো জোর করে বাড়ানো যায় না, সেটার জন্য প্রণোদনাগুলো থাকতে হয়, ইন্টারেস্ট রেটের ইজিং থাকতে হয়। সেটা একটা চ্যালেঞ্জ হচ্ছে। মনে হচ্ছে যে গত জুনের পর থেকে, না মানে গত বছরের বিশেষত হ্যাঁ জুনের পর থেকে যখন মানে ব্যক্তি খাতে ঋণের বৃদ্ধি ছিল প্রায় 17 ভাগ, সেটা এখন 15 ভাগে নেমেছে। সুতরাং এটাকে আবার একটু চাঙ্গা করা, এই এই বড় বড় এই দুটো চ্যালেঞ্জ আছে বাজারে। সেখানে এবারও মানে 16.5% লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আর কি। ধরা হয়েছে লক্ষ্যমাত্রা, কিন্তু প্রাইভেট খাতের সেক্টরটা কিন্তু এইভাবে যায় না। লক্ষ্যমাত্রা একসময় অতিক্রম করে ফেলে, লক্ষ্যমাত্রার নিচে পড়ে থাকলে, কারণ ইনভেস্টমেন্ট যেটাকে অর্থনীতিবিদ কিনস বলেছেন, এটা অনেকটা অ্যানিম্যাল স্পিরিটের মতো, এটা খাদ্য না, বুঝতে পারছেন? ভোগ যেরকম একটা নির্দিষ্ট থাকবে, আপনি আয় যা করবেন সেটা শতকরা 60 ভাগ বা 70 ভাগ ভোগ করবেন, এটা একটা মানে কনস্ট্যান্ট একটা রুলের মধ্যে থাকে। বিনিয়োগ কিন্তু করতে বাধ্য না মানুষ, সঞ্চয় করে মানুষ, কিন্তু বিনিয়োগ করতে বাধ্য না। সুতরাং বিনিয়োগের স্পেস কতটা রাখা হলো তার চেয়ে বেশি বিনিয়োগকারীরা কি ভাবছেন, বিশেষ করে এই বিনিয়োগ, স্টক মার্কেটের বিনিয়োগ, এই বিনিয়োগগুলো নিয়ে কী ভাবছেন সেটা দেখতে হবে। রাষ্ট্রের যে নীতিমালা সেগুলো কি বিনিয়োগ বান্ধব না সঞ্চয় বান্ধব, সেই জিনিসটা এখন দেখার বিষয়। আমার মনে হয় মানে এখন সঞ্চয় বান্ধব পদক্ষেপগুলো অনেক বেশি আকর্ষণীয়। এখন সঞ্চয়পত্রে সঞ্চয় করলে 12 ভাগের মতো সুদ পাওয়া যায়, আপনি বিনিয়োগ করলে সবসময় 12 ভাগ রিটার্ন নাও পেতে পারেন। সুতরাং এখন বেশি সঞ্চয় বান্ধব একটা পরিবেশ আসছে, যেটা বিনিয়োগের জন্য খুব খুব উত্তেজক বা সেটা খুব স্টিমুলেটিং একটা এনভায়রনমেন্ট হতে পারে না। আর এমনি মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণে রাখার একটা নির্দেশনা কথা বলা হয়েছে মুদ্রানীতিতে। তো সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে এটা নিয়ন্ত্রণের মধ্যেই আছে। তো এখানে কোনো আসলে চ্যালেঞ্জ আছে কিনা? হ্যাঁ, মূল্যস্ফীতিটা কিন্তু যখন ধরুন গত 5 বছর আগের কথা যদি ধরি, সেখানে প্রায় 12 ভাগের মতো মূল্যস্ফীতি নামতে নামতে 5.5 ভাগ। এক্ষেত্রে তেলের দামের একটা ভূমিকা ছিল 2014-এর জুন মাস থেকে। কিন্তু শুধু তেলের দামই হয় না, এখানে মুদ্রানীতিও যথেষ্ট রক্ষণশীল ভূমিকা পালন করেছে। মুদ্রানীতির ভূমিকাটা তো থাকবেই সবসময় ইনফ্লেশন কমানো, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করি যে মূল্যস্ফীতি খালি কমিয়ে আনাই কিন্তু একমুখী লক্ষণ নয়। কারণ বিজনেসম্যান, বড়োয়ার, এরা কিন্তু একেবারে খুব কম মূল্যস্ফীতি পছন্দ করে না। আবার মূল্যস্ফীতি নামতে নামতে যদি 2 বা 0-এর কাছাকাছি আসে, মানুষ ভোগ করতে চায় না, ভোগটা বিলম্বিত করে। তো আমরা যেটা দেখছি যে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি 16.5% যেই লক্ষ্যটা গত 6 মাসের জন্য মুদ্রানীতিতে ছিল, তো এবারও সেটা রাখা হচ্ছে। তো মানে আসলে ঋণের মান আসলে কতটুকু ঠিক থাকছে আমাদের এখন আমি বলবো বরং কেন্দ্রীয় ব্যাংক ঋণের মানের দিকে কিছুটা নজর দেওয়া উচিত, এবং তারা দিয়েওছে। গত 3 বছর ধরেই ঋণের মানের নিয়ে কথা বলা হচ্ছে, মান এবং সেটার বিস্তৃতি। যেমন এটাকে আমরা বলি ইনক্লুসিভ গ্রোথ, হতে হলে ইনক্লুসিভ ফাইন্যান্স দরকার। এই জন্যে বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। 100 কোটি টাকা একজনকে না দিয়ে 100 জনকে দিতে হবে। এতে পেপার ওয়ার্ক বাড়বে, কিন্তু এতে অর্থনীতিতে নিয়োগ বাড়বে। আর আর ঋণটা ছড়িয়ে যেতে হবে গ্রামের দিকে। শুধু শহর কেন্দ্রিকতা হলে সেটা ট্রেডিং বিজনেসের মধ্যে থাকতে পারে, গ্রামে সেটা নিয়োগ সৃষ্টি করবে এবং মানুষের ক্রয় ক্ষমতা বাড়াবে, কৃষিকে সাহায্য করবে। সেই দিকগুলোতে গুণগত মান একটা বিরাট ব্যাপার। কারণ দেখা গেছে যে ভারতে ঋণের প্রবৃদ্ধি আমাদের চেয়ে কম হওয়ার পরও তারা 8.5 ভাগ জাতীয় প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছে, আমরা তার চেয়ে বেশি দিয়েও পারিনি। তার মানে ঋণের একটা গুণগত মানের সংকট ছিল সেখানে। হয়তো একটা ঋণ একটা অংশ অন্য কাজে চলে যাচ্ছে, ট্রেডিং এ চলে যাচ্ছে। মানটা ঠিক রাখতে আসলে বাংলাদেশ ব্যাংক কি করতে পারে? বাংলাদেশ ব্যাংক সরাসরি তো নিজে ফিল্ডে যায় না। বাংলাদেশ ব্যাংক অন্য ব্যাংকগুলোকে যেন ফিল্ডে যাবার নির্দেশ দিতে পারে। বাংলাদেশ ব্যাংক পলিসির দিক দিয়ে যেটা করেছে সেটা হচ্ছে যে রুরাল ব্রাঞ্চগুলো, যে একটা শহরে 2টো ব্রাঞ্চ করলে গ্রামে 1টি করতে হবে, এইটা হলো বাংলাদেশ ব্যাংক নীতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক অনেক কিছু পৌঁছাতে পারে। তারপর আমি ঋণ দিচ্ছি, সেটা দিয়ে যেন লং রান ক্যাপিটাল বা আমি সাস্টেনেবল গ্রিন ফাইন্যান্সিং, যেমন ধরুন
একটা সোলার প্ল্যান্ট, এইটাতে আমি কতটুকু ইনসেনটিভ দেব, এই নানান রকম ইনসেনটিভ প্যাকেজ করা এবং সিলেক্টিভ ইজিং বলা হয় একটা পলিসি, মানে বেছে বেছে ওই জায়গাগুলোকে একটু শিথিল করা, নারীদের উদ্যোগ বাড়ানো, নারীদেরকে বেশি হারে ঋণ দেয়া, এই বিষয়গুলোর নীতিমালা তো বাংলাদেশ ব্যাংক কি করবে? ব্যাংকিং নীতিমালা তারাই হেড অফিস থেকে বসে করে। এমনিতে আর উৎপাদনশীল খাতে ঋণটা যাচ্ছে কিনা, মানে সেই চিত্র আপনি যেটা বললেন যে রুরাল পর্যায়ে দেয়া বা মানে শুধু ট্রেডিং বেস যাতে না হয়, তো সেই জন্য আসলে কি করার আছে? সেটা তো এখন তো গত ঋণের প্রবৃদ্ধি দেখতে পাচ্ছি 15%, এটার ব্রেকআপটা আমার কাছে নেই, এটা কোন খাতে কতটা গিয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক সবসময় এটা নজর রাখার চেষ্টা করে যে ওই ঋণের তথ্যগুলো একটু ল্যাগ পিরিয়ড আছে, অনেক সময় 3 মাস পর 4 মাস পর আসে, 2 মাস পর আসে, সেগুলো দেখে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিতে পারে যেটা উৎপাদনমুখী খাতের মধ্যে যাওয়া উচিত আর কি। তবে সবসময় শুধু উৎপাদনমুখী খাতের জন্য ব্যাংকগুলো তো বসে থাকে না। এখন ব্যাংকগুলো হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজিং একটা অফিস, সো ওরা সবসময় দেখতে পাচ্ছে যে দ্রুত যেটা থেকে প্রফিট আসবে ওটাতেও তারা দেয়, কিন্তু সেন্ট্রাল ব্যাংকের একটা কড়া নির্দেশনা থাকলে এবং সেটা তদারকি থাকলে, সুপারভিশন থাকলে এই জিনিসগুলো, বিস্তৃতিগুলো খুব গুণগত মান উন্নত হয়। এবং আমরা যতটুকু জানি যে মানে এখন পর্যন্ত ব্যাংকগুলোর বিনিয়োগের বেশিরভাগ অংশই হচ্ছে ঢাকা এবং চট্টগ্রামে, আর বাকি অল্প 20 থেকে 25% মতো হচ্ছে অন্য সব জেলায় আর কি। তো উৎপাদনশীল খাতে ঋণ ছড়িয়ে যাক, সেটা আমরাও চাই। আমরা একটু প্রবৃদ্ধি নিয়ে আসি। গভর্নর ফজলে কবির যে আশাবাদ জানিয়েছেন যে সরকারের যে চলতি অর্থ বছরে লক্ষ্যমাত্রা 7.2% জিডিপি প্রবৃদ্ধি, সেটি অর্জন হওয়ার পথে উনি কোনো প্রতিবন্ধকতা দেখছেন না এখন যেভাবে অর্থনীতি এগোচ্ছে। তো সেক্ষেত্রে বলা হয়েছে যে অভ্যন্তরীণ চাহিদা ভালো, রপ্তানি আয়ও ভালো, সেই দিকগুলো। কিন্তু অন্যদিকে আমরা যদি দেখি প্রবাসী আয় কিন্তু কিছুটা কমতির দিকে। তো মানে আপনি কি মনে করছেন? আমি মনে করি যে 7.2% প্রবৃদ্ধি অর্জন করা খুব একটা বড় কিছু না। ইতিমধ্যে যদি আমরা 7.1%, 7.11 এটা যদি সত্য হয়ে থাকে বিবিএস এর তথ্য, তাহলে ওই আর 1% বাড়ানো তো এক বছরে এটা ব্যাপার না কোনো কিছু। আমি মনে করি প্রবৃদ্ধি 7.5-এর কাছাকাছি থাকতে পারে যদি অন্য জিনিসগুলো। রেমিটেন্স দেখুন, একটা বলা হচ্ছে রেমিটেন্সের প্রবৃদ্ধি হচ্ছে না, এটা ফর্মাল চ্যানেলে হচ্ছে না, কিন্তু ইনফর্মাল চ্যানেলে হচ্ছে, সেটা কিছুটা কনসামশন স্টিমুলেট করছে। যে মানুষটা আগে ব্যাংকের মধ্যে দিয়ে টাকা নিত সে ব্যাংকে নেয় না, হুন্ডির মাধ্যমে নিচ্ছে, কারণ ব্যাংকের যে বিনিময় হার আর রাস্তার যে বিনিময় হার সেটা অনেক লাভজনক। সুতরাং ব্ল্যাক চ্যানেল বা ইনফর্মাল চ্যানেল এইভাবে টাকা পাঠানোটা এখন অনেক বেশি উৎসাহিত। তো কেন্দ্রীয় ব্যাংকের কাজ হবে সেটি হচ্ছে যে বাজার দরের সাথে রাস্তার যে দর, যেটা কার্বসাইড এক্সচেঞ্জ রেট বলি, ওইটার চাইতে আর ব্যাংকিং যে ইনস্টিটিউশনাল রেট এটা কাছাকাছি আনা, বাজারের উপর ছেড়ে দেয়া, বাজারের সাপ্লাই অ্যান্ড ডিমান্ড অনুযায়ী এক্সচেঞ্জ রেটটা আরও দ্রুত সমন্বয় করার দিকে যেতে হবে। এখানে এইটা করলে ওই রেমিটেন্সটা বাড়বে। সুতরাং আমি প্রবৃদ্ধিতেও সমস্যা দেখি না, আর অবশ্যই যদি বিনিময় হারটা ঠিক করা হয় তাহলে আমাদের রেমিটেন্স আর একটু বাড়বে। এখনো আসলে প্রবাসী যারা আছেন তাদেরকে আসলে আমরা ব্যাংকিং চ্যানেলে উদ্বুদ্ধ করতে পারছি না কেন? বা হুন্ডির মাধ্যমে কি তারা বেশি লাভবান হচ্ছেন? কিংবা ইদানিং আবার মোবাইল ব্যাংকিং এর ব্যাপারে অনেক অভিযোগ আসছে। এখানে আসলে মানে বাংলাদেশ ব্যাংকের কতটা মানে সতর্ক এবং জোর দেওয়া উচিত আসলে এই বিষয়টা? দেখুন, সব বিষয়ে বাংলাদেশ ব্যাংক পুলিশি ভূমিকা পালন করতে পারবে না। সিঙ্গাপুরে কি হচ্ছে, মোস্তফা সেন্টারের পাশে বসে এটা বাংলাদেশ ব্যাংকের পক্ষে লোক পাঠিয়ে সম্ভব না। আমি ব্যক্তিগতভাবে যখন ওখানে ভ্রমণ করেছি আমি ওই সেন্টারের পাশে দেখেছি যে তারা কি। মূল কথা হচ্ছে আপনি মার্কেট ফোর্সের মধ্যে রেটগুলো যদি আপনার কাছাকাছি এক চলে আসে তাহলে মানুষের ইনসেন্টিভ থাকবে না। দুই, যে ব্যাংকগুলো ওখানে যাচ্ছে তাদের যদি ফিজ টিজ অন্যান্য বিষয়গুলো আরেকটু সহজ করে দেওয়া হয়, কমিয়ে দেওয়া হয়, তাহলেও হুন্ডির মাধ্যমে পাঠানোর আগ্রহ থাকবে না। তিন, ব্যাংকগুলো যেন দ্রুত মানুষের হাতে পৌঁছে দিতে পারে। যেমন হুন্ডি, ওই যে মানুষটা বলে যে এখানে আমি টাকা দিই আমার স্ত্রীর হাতে গ্রামে টাকাটা পৌঁছে যায়। তো গ্রামে ব্রাঞ্চগুলো যদি, আর গ্রামে অনেক সময় দেখা যাচ্ছে হুন্ডির টাকা তুলতে গেলে তার স্ত্রী ওখানে মানে গাড়টি পুচকা নিয়ে যেতে হয়, তারপর বসে থাকতে হয়, এগুলো এই ব্যাপারগুলো খুব ইজি করলে, সুতরাং সব কিছু বাজারের মাধ্যমে সহজ করে ফেললেই বাজারের যে ফোর্স, সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড, ওই অনুযায়ী সব কিছু ঠিকঠাক থাকলে হুন্ডি এমনিতে নিরুৎসাহিত হবে। কিন্তু হুন্ডির পিছনে চেস করে
কোনোভাবেই হুন্ডিকে নিরোধ করা যাবে না যদি মানে বাজার নীতির পরিবর্তন এনে বিষয়টা মোকাবেলা করতে সেভাবেই হবে। করে। আচ্ছা, আমরা আরেকটা বিষয় যাই একটু, যে মানে গভর্নর বলেছিলেন যেদিন মুদ্রানীতি ঘোষণার সময় যে শেয়ার বাজারের বিষয়ে একটা সতর্ক নজরদারি করার একটা পরামর্শ দিয়েছেন। সেক্ষেত্রে তিনি বলেছেন যে এর আগের মতো 2010-এর মতো যাতে আবার ক্ষতিগ্রস্ত না হন বিনিয়োগকারীদের। তো এরপরে আমরা বাজারে কিছুটা দরপতনও দেখেছি পুঁজিবাজারে। তো মানে এই ব্যাপারে আসলে মার্চেন্ট ব্যাংকগুলোর উদ্দেশ্যে যেই নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, সেটা ঠিক আছে কিনা, কি মনে করছেন এই পরিস্থিতিতে? অবশ্যই বাংলাদেশ ব্যাংক মার্চেন্ট ব্যাংকগুলোকে সতর্ক হতে বলবে, আর 2010-এর পরিস্থিতি যেন না হয় সেটা খুবই ভালো কথা, কারণ মানুষ আর যেন বিপদ না হয়। এটা বাংলাদেশ ব্যাংক গভর্নর একজন অভিভাবক, তিনি এইভাবে বলতে পারেন, কথাটা ঠিক আছে। তবে হয়তো মার্কেট সেখানে পারসেপশনের একটু সংকট ছিল, তারা ভেবেছে যে আরও ব্যাপকভাবে টাইট দেওয়া হবে। সেটা বোধহয় করা হবে না বা করা উচিত হবে না, কারণ মার্কেট এতদিন ডাল অবস্থায় ছিল। 10-এ পতনের পর সেটা 12 পর্যন্ত প্রায় 9,000-এর উপরে থেকে সূচকটা নামতে নামতে 4,000-এর নিচে নেমে গেল। এখন আস্তে আস্তে 5,000, 5,500, 6,000-এর কাছে আসছে। এটা তো খুব বিচিত্র কিছু না, এটা আসাই স্বাভাবিক। গভর্নর মহোদয়ের বক্তব্যের পর যে দরপতন হয়েছে সেটা যদি কারেকশন হয়, নো প্রবলেম, কিন্তু সেটা যদি আমাদের মার্কেট ক্যাপিটালাইজেশনকে কমিয়ে দেয়, তাহলে বুঝতে হবে যে এখানে বক্তব্যটা ঠিক ধরা যায়নি ঠিকভাবে। গভর্নর ছাড়াও ওখানে শেয়ার মার্কেটেই একটা রেগুলেটর আছে, তারাই তাদের দিকটা দেখবে। যে বাংলাদেশ ব্যাংক দেখবে শুধু ব্যাংকিং সেক্টর যেন খুব ডেসপারেট স্পেন্ডিং না করে, সেখানেও একটু ফ্লেক্সিবিলিটি থাকতে হয়। কারণ শেয়ার স্টক প্রাইস যখন চেঞ্জ হয়, ভ্যালুয়েশন চেঞ্জ হয়ে গেলে আপনার এক্সপোজারের রেশিওটা তো চেঞ্জ হবে। সেখানে তো একটা মানে নির্দেশনা আছে ফ্লেক্সিবিলিটি দেওয়া বাংলাদেশ উচিত, ব্যাংকের, সেটাই মানতে মেনে চলতে বলা হ্যাঁ, হয়েছে। ওইটাই বলা হয়েছে ওখানে, ওটা বলা হয়েছে। তারপরে নতুনভাবে ভাবতে হবে যে আমরা শেয়ার মার্কেটটাকে আরেকটু শক্ত করতে পারি কিনা, কারণ একটু বাড়লে আবার যখন অধঃপতনে চলে যায় তখন মানুষ ধীরে ধীরে এটার প্রতি একদমই আস্থা হারিয়ে ফেলবে। হ্যাঁ, সেটা যেন আমরা আনতে পারি। আচ্ছা, সরকারের মানে বাজেট অনুযায়ী যে আর্থিক নীতি, সেটির সাথে আসলে এই সদ্য ঘোষিত মুদ্রানীতির আসলে সমন্বয় কতটা দেখছেন? হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। বাজেটের মধ্যে বলা হয়েছে এটা গ্রোথ টার্গেট 7.2, মুদ্রানীতিও সেটাই বলছে। যদি আমি বাংলাদেশ ব্যাংকে থাকতে আমরা একটা প্রজেকশনে দেখেছিলাম 7.3-র মতো আসে, এবং আমি ব্যক্তিগতভাবে আশা করি এটা 7.4 বা এর উপরে যাবে। সব পরিস্থিতি ভালো, পলিটিক্যাল টার্ময়েল নেই, বিনিয়োগের কিছুটা একটু দুর্বলতা দেখা যাচ্ছে, কিন্তু অন্য সেক্টরগুলো ভালো, কনসামশন ভালো, এক্সপোর্ট সেক্টর ভালো আছে, সেটা দেখতে পাচ্ছি। আর সরকার বলেছে যে 5.8 ইনফ্লেশন, কিন্তু ইনফ্লেশন অলরেডি তার চেয়ে নিচে নেমে গেছে ইতিমধ্যে। সুতরাং সরকারের ওই দুটো উদ্দেশ্য পালিত হবে, ভালোভাবে হবে। প্রবৃদ্ধিও উপরে থাকবে বলে আমি আশা করি, মূল্যস্ফীতিও সরকার বাজেট যেটা ঘোষণা করেছে তার চেয়ে নিচে থাকবে বলে আমি আশা করছি। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আজ আমরা এখানেই শেষ করছি। দর্শক, আজ এখানেই শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।